রাত 3:30 থেকে 4টার মধ্যে এই টঙ্গী ইজতেমা ময়দানে একটা সংঘর্ষ হয়েছে, যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল। কিন্তু এই সংঘর্ষের পিছনে কারা উস্কানিদাতা, কেন এই সংঘর্ষ হয়েছে, সেটা আমি আপনাদের কাছে আজকে স্পষ্ট করে বলতে চাই। আপনারা জানেন, এই টঙ্গী ইজতেমা ময়দান সরকার শুধুমাত্র তাবলীগের কার্যক্রম পরিচালনা করার জন্য বরাদ্দ করেছিল। এরপর যখন 2017 সনে তাবলীগের মধ্যে বিভাজন দেখা দিয়েছে, দুইটা পক্ষ হয়ে গেছে, তখন সরকার পুরা মাঠের দায়িত্ব কাগজ কলমে লিখে নিজ দায়িত্ব গ্রহণ করেছিল। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, যদিও কাগজ কলমে এই মাঠ সরকারের হাতে, কিন্তু বাস্তবে তাবলীগের এক পক্ষ সারা বছরই মাঠকে ব্যবহার করত। এতে আমাদের কোনো আপত্তি ছিল না। তারা সারা বছর পুরা মাঠকে খালি রেখে পাহারা দিয়ে আটকে রাখতো। এতেও আমরা কখনো সরকারের সাথেও নেগোসিয়েশনে যাইনি, তাদের সাথেও কথা বলিনি। কিন্তু এইবার তারা এই মাঠে যখন জোর করলো 5 দিনের, তখন আমরা সরকারের সাথে কথা বললাম, যেহেতু এই মাঠ আপনারা উভয় পক্ষের মাঝে সময় বন্টন করার জন্য নিজের হাতে নিয়েছেন, তো এক পক্ষ জোর করেছে, আমাদেরকেও যোগ করার অনুমতি দিন। সরকার তাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলেছেন, নেগোসিয়েশন করেছেন, অনেক আলোচনা হয়েছে, অনেক চিঠি আদান প্রদান হয়েছে। আমাদের পক্ষ থেকে আমরা 24টি প্রস্তাব ওনাদের কাছে পেশ করেছি। শান্তির প্রস্তাব দিয়েছি, সন্ধির প্রস্তাব দিয়েছি, ঐক্যের প্রস্তাব দিয়েছি, কোনো কিছুতেই সাড়া পাইনি। পরে আমরা একসাথে অন্তত বৈঠকের প্রস্তাব দিয়েছি, তাতেও কাজ হয়নি। সরকার এরপরে দুই পক্ষকে নিয়ে বসার চেষ্টা করেছে। গত 4 নভেম্বর সরকার দুই পক্ষকে চিঠি দেওয়ার পরেও আমরা উপস্থিত হয়েছি, তার উপস্থিত হয়নি। তখন আমাদের আর কি করণীয় থাকবে? এরপর আমরা মাঠে না প্রবেশ করে সরকারের সাথে সমঝোতায় গিয়েছি, আমরা তাহলে জোরের ব্যাপারে কি করতে পারি। সরকার আমাদেরকে পরামর্শ দিলেন যে এই জোর টঙ্গী ইজতেমা ময়দানের পরিবর্তে দিয়াবাড়ি মাঠে করার জন্য। আমরা সেটাতে রাজি হয়ে সরকারকে সাথে নিয়ে, প্রশাসনকে সাথে নিয়ে দিয়াবাড়ি সেই মাঠ আমরা পরিদর্শন করার পর দেখলাম মাত্র 30,000 মানুষ সেখানে সংকলন হবে। আর 30,000 মানুষ সংকলন হলেও তাদের টয়লেট, পানি, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি কোনো ইউটিলিটিস ফ্যাসিলিটি নেই। তখন আমরা বললাম, এই মাঠে আমাদের 2 থেকে কমপক্ষে 2.5 লক্ষ তো 3-4 লাখ সাথী, আর মাঠ প্রস্তুত করার জন্য আরও 1-1.5 লাখ সাথী, এই 4-5 লাখ সাথীর সংকলন হবে না। তখন ওনারা বললেন, আজকে 18 ডিসেম্বর সকাল 10টায় সকল উপদেষ্টারা আমাদের 2 পক্ষের মুরব্বীদেরকে নিয়ে বসবেন এবং কোথায় জোর করতে পারি সেটার ফয়সালা করবেন। এই জোর উপলক্ষে মাঠ তৈরি করার জন্য সরকারের অনুমতি সাপেক্ষে আমরা আমাদের সাথীদেরকে ঢাকা আসার জন্য বলেছিলাম। গতকাল রাতে আমাদের ঢাকায় মুখে সাথীরা আসার জন্য রওনা হয়েছিলেন। বিভিন্ন জায়গায় তারা আমাদের গাড়ি আটকিয়ে গ্লাস ভেঙে আক্রমণ করা হয়েছে সাথীদের উপর। অনেকে আহত অবস্থায় রাত 3টা, 3:30টার মধ্যে আমাদের এই এলাকায় প্রবেশ করলেন। ঠিক 3:30 থেকে 4টার মধ্যে কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপর আক্রমণ করা হলো, ইট পাটকেল নিক্ষেপ করা হলো। এরপরে লাঠির মাথায় মশাল আগুন জ্বালিয়ে নিক্ষেপ করা হলো। তখন আমাদের সাথীরা তাকবীর দিয়ে যখন ধাওয়া দিলেন, কিছুটা পিছু হটে ওনারা আবার আক্রমণের জন্য আসলেন। এই তখন ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলো। এক পর্যায়ে আমরা আমাদের সাথীদের একটা বড় সংখ্যা তাদেরকে ধাওয়া দেওয়ার পর তারা এই পশ্চিম গেট দিয়ে মাঠে প্রবেশ করছেন এবং তারপর পরে আমাদের সাথীরা মাঠে প্রবেশ করছেন। ওইখান থেকে ঘটনার সূত্রপাত হয়। আচ্ছা, এখন পর্যন্ত কি এই 5 দিনে যে আপনাদের যে জোর, প্রশাসনিক কোনো অনুমতি দিয়েছে কিনা আপনাদেরকে মাঠে প্রবেশ? যেহেতু অনুমতির জন্য আরেকটু বলে দিই, যেহেতু আজকে বলছেন আপনি যে উপদেষ্টা মহোদয়রা আপনাদের নিয়ে বসবেন, তো বসার আগে আপনারা কেন মাঠে, আপনাদের যেহেতু স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে, তারপরে কেন আপনারা মাঠে আসছেন? এটা তো সিদ্ধান্ত প্রথমত আজকে সিদ্ধান্তটা হবে যে আমরা চূড়ান্তভাবে কোথায় জোর করব। আর আমরা মাঠে ঢুকি নাই, আমরা কামারপাড়া থেকে সুইচ গেট পর্যন্ত রাস্তার মাঝখানে রাতে ঘুমানোর জন্য আমাদের সাথীরা বিছনা করছিল। ওই অবস্থায় যখন আক্রমণ করলো, তখন ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে তারা যখন মাঠে প্রবেশ করলো, টিকতে না পেরে ঠিক তার পিছে পিছে আমাদের সাথীরাও প্রবেশ করলো। ওই তখন আমরা মাঠে প্রবেশ করলাম। আর যখন মাঠে প্রবেশ করে ফেলেছি, সব স্টেবল হয়ে গেছে, এখন তো আর মাঠের বাইরে গিয়ে কোথাও জোর করার প্রশ্নই আসে না। জি, আপনি বলেছেন 18 তারিখ বসে সিদ্ধান্ত হওয়ার কথা। জি, তবে সিদ্ধান্ত হওয়ার আগেই দেশের বিভিন্ন জায়গা থেকে তো আপনাদের সাথী ভাইরা জি, তো সিদ্ধান্ত হওয়ার আগেই তারা আসলেন। এটা আসলে আপনারা মাঠটার দিকে তাকিয়ে দেখবেন, আপনারা মাঠটার দিকে তাকিয়ে দেখবেন কয়েকটা টয়লেট ছাড়ার কিছু নাই। এটা একটা চাটিয়াল ময়দান। এইখানে আমাদেরকে বাঁশ গেড়ে তার টেনে সেখানে চাটাই দিয়ে থাকার ব্যবস্থা করতে হয়, মাইকের ব্যবস্থা করতে হয়, কারেন্টের ব্যবস্থা করতে হয়। 3 সপ্তাহ মিনিমাম সময় প্রয়োজন হয়।
আমরা 3 সপ্তাহ যাবতই মাঠে প্রবেশ করার জন্য সরকারের সাথে নেগোসিয়েশন করে আসছি, কিন্তু যখন সব নাকের ডগায়, তখন আমরা এতটুকু অনুমতি চেয়েছি যে আজকে তো 10টায় ফয়সালা হবে, ফয়সালা হলেই যেন আমাদের কাজ শুরু হয়ে যায়। তো আমাদের সাথীদেরকে আমরা ডিয়াবাড়িতে অন্তত একত্রিত করে রাখবো। ওই ডিয়াবাড়িতে সকাল সকালই সাথীরা চলে যাবে, রাতে এসে শুধু রাস্তায় অবস্থান গ্রহণ করলো, এতেই তারা উস্কানি দিয়ে এই পরিস্থিতির সৃষ্টি করলো। এখানে আমাদের কিছুই করার ছিল না। এখন সংঘর্ষ যে হলো, ফয়সালাটা কতদূর কি আগালো এবং আপনাদের পরবর্তী যে কার্যক্রম, ক্ষয়ক্ষতির পরিমাণটা বলবেন এবং পরবর্তী কার্যক্রমটা আপনারা কিভাবে পরিচালনা করছেন? আচ্ছা, পরবর্তী কি ফয়সালা হবে সেটা আজকে 10টার বৈঠকের পরে আমরা জানতে পারবো। ইনশাআল্লাহ এটা আমরা এখনো জানতে পারিনি। মানে তাহলে কি বৈঠকের আগে সংবাদ সম্মেলন করেছেন? জি, এটা হচ্ছে কালকে রাতের সংঘর্ষের বিষয়। আর সিদ্ধান্তের বিষয়ে যদি আপনারা পরবর্তীতে আমাদেরকে জিজ্ঞেস করেন সেটা আমরা বলবো, এটা আলাদা বিষয়। আহত নিহত কত হয়েছে আর আপনার পরিচয় নাম একটু বলেন। আমার নাম মুয়াজ বিন নূর, আমি তাবলীগের একজন সাধারণ কর্মী, পেশায় একজন ব্যবসায়ী এবং মাদ্রাসা শিক্ষক। আর আহত নিহতের একেবারে পুঙ্খানুপুঙ্খ কোনো সংখ্যা আমাদের হাতে আসেনি, কারণ এখনো উত্তরার অনেক প্রাইভেট হসপিটালে আমাদের সাথীরা চিকিৎসাধীন আছে। আমরা যতটুকু জানতে পেরেছি, এই টঙ্গী মেডিকেল, ইস্ট ওয়েস্ট মেডিকেল আর ঢাকা মেডিকেল, এই সব মিলিয়ে আমরা 30 জন সাথীর তথ্য পেয়েছি যারা আহত হয়েছেন। আর নিহতের বিষয়টা আমরা জানতে পেরেছি 3 জন, তাদের পরিচয় আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে। হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা সেটা নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। এই যে ধরেন 1 মিনিট, এই যে ধরেন 3 জন লোক মারা গেল, আপনারা দুইটা পক্ষই মুসলিম এবং দুইটা পক্ষই আমাদের ইসলামকে ফলো করে, আপনারা ইসলামের দাওয়াত দিন। এই 3টা মৃত্যুর দায় আসলে কার? এটা 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 কেন হয়? একটু বলি। বিশেষ করে 2018 সালেও যখন মারা গেল, তখন আপনাদেরই একজন লোক মারা গেল। তাহলে এই যে বারবার সংঘাত হয়, এই মৃত্যুগুলো, এই যাদের মারা গেল তাদের পরিষ্কার কথা, তাদেরকে যারা এখানে মাঠে অবস্থান করে আছে তাদেরকে নির্দেশনা দিয়েছে, তারা আস্তে আস্তে মাঠ ছেড়ে দিচ্ছে, এই অবস্থার মধ্যে আছে। পুলিশের পক্ষ থেকে আপনাদের পরবর্তী অবস্থান কি আসলে এবং কি ধরনের নির্দেশনা আছে? আমরা পূর্বেও যে রকম যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, উভয়ের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, শান্তি কোনো রকম রক্তপাত না হয়, কোনো রকম হাঙ্গামা না হয়, সেই নির্দেশনা আগেও ছিল, এখনো আমাদের প্রতি সেই নির্দেশনাটাই আছে। গাজীপুর যে মেট্রোপলিটন পুলিশ কমিশনের একটি নির্দেশনা আমরা পেয়েছি, আসলে সেটি বিষয়ে নির্দেশনা কি একটু মৌখিকভাবে আমাদের বলবেন? কি আছে? সরকারের নির্দেশনার আলোকেই সেখানে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমাদের মেট্রোপলিটন আইনের 30-31 ধারা বলে যে 3 কিলোমিটার মধ্যে ইজতেমা ময়দানে 3 কিলোমিটারের মধ্যে কোনো সমাবেশ হবে না, অস্ত্রশস্ত্র, লাঠি, বিস্ফোরক দ্রব্য নিয়ে কেউ চলাচল করবে না, 2 এর অধিক ব্যক্তির কোনো সমাবেশ এখানে ঘটবে না, এবং লাউড স্পিকারে কোনো মাইকিং বা অন্য কোনো কিছু শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না। কিন্তু এখনো তো কিছু লোক অনর অবস্থানে আছে, সেই ক্ষেত্রে আপনারা তাদেরকে সরানোর ক্ষেত্রে কি? সেটা আমরা নেতৃবৃন্দের সাথে কথা আলোচনা চালিয়ে যাচ্ছি, আমরা তাদেরকে বলতেছি, তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে যে ছেড়ে দেবে। যে প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোতে কোনো ধরনের আইনগত ব্যবস্থা কিংবা মামলা এগুলো? জি, অবশ্যই তারা মামলার প্রক্রিয়ার মধ্যে আসলে, আবেদন নিয়ে আসলে আমরা সেগুলি আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবো। পুলিশের পক্ষ থেকে জড়িতদের ক্ষেত্রে কাউকে চিহ্নিত করা, অ্যারেস্ট করা, এই বিষয়ে কোনো কিছু না, অ্যারেস্টের বিষয় এখনো তো মামলার প্রক্রিয়ার মধ্যেই তারা আসেনি, কেউ আমাদের কাছে সেই অভিযোগ অবশ্যই এখনো নিয়ে আসেনি, আসলে আমরা আইনগত প্রক্রিয়ার মতামতের বিষয়ে আপনাদের কাছে কি তথ্য? আমাদের কাছেই যাবো, আমরা 3 জনের নিহত হওয়ার তথ্য আমরা পেয়েছি, একটা লাশ আমাদের কাছে হেফাজতে আমরা পেয়েছি। আর আহত হয়েছেন? আহতর এক্সাক্ট পরিসংখ্যানটা আমরা দিতে পারছি না, কারণ তারা এখানে রাত্রিকালীন আহত হওয়ার পরে ঢাকা শহরের বিভিন্ন হসপিটালে তারা ভর্তি হয়েছে, এই জন্য এক্সাক্ট হিসাবটা আমাদের নাই। আমাদের এখানে 40-এর উপরে আমাদের যে আসনুল্লাহ হসপিটাল আছে, সেই হসপিটালে 40-এর উপরে ভর্তি হয়েছিল, তাদের অনেকেই ঢাকা মেডিকেলে রেফার করেছে এবং বাকিরা এখানে চিকিৎসা নিয়ে চলে গেছে, এর মধ্যে একজন মৃত্যুবরণ করেছে। নির্দেশনা কতদিন থাকতে পারে? এইটা যতদিন শান্তি শৃঙ্খলা স্বাভাবিক হয়ে না আসে ততদিন পর্যন্ত থাকে। আপনাদের বিরুদ্ধে এক ধরনের অসহযোগিতার অভিযোগ করছেন তারা, বলছেন যে আপনারা যদি সময় মতো আসতেন, বাহিনীরা, যৌথ বাহিনী হোক, পুলিশ হোক, সেক্ষেত্রে এই হতাহতের ঘটনাটা ঘটতো না, প্রাণহানি ঘটতো না। আমরা চেষ্টা করেছি রাত্রিবেলা, রাত্রি 3টার সময়, মানে তা কয়েক হাজার লোক, তা আমাদের যে ডিপ্লয়মেন্ট আমাদের ছিল, আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো, আমরা তাৎক্ষণিক। হত্যা করছে, আপনারা তো হত্যাকারী সহ অ্যারেস্ট করছেন, তাই না? ভাই আমার একটু আমরা একটু বুঝতে পারি যারা নিহত হয়েছে তারা আসলে কোন পন্থী? আমরা ধরবো যে তারা মুসল্লি, তারা আল্লাহর হেফাজতে যেহেতু চলে গেছে, আমরা কোনো পন্থী না বলে তাদেরকে স্বাভাবিক মুসল্লি হিসেবে আমরা করব। আর তারা কোন পন্থী আসলে আমরা এখন পর্যন্ত মানে সঠিক মানে
তথ্য আমরা জানি না। উভয় পক্ষই তাদেরকে নিজেদের লোক বলে দাবি ভাই, করছে। এই যে এই বিষয়ে আইনগত ব্যবস্থা কি নিয়েছে? জি, আইনগত ব্যবস্থা তারা অবশ্যই আসবে। তারা যৌতুক আইনগত ব্যবস্থার জন্য তারা থানায় আসবেন এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আমরা জেনেছি যে এই ঘটনাটির আগে কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু উত্তেজনা বিরাজ করছিল এই গাজীপুরের ইস্তেমা ময়দানের আশপাশে, এবং আপনাদের কাছে কোনো ধরনের এই ধরনের সংঘাত হবে এরকম কোনো মেসেজ ছিল কিনা, এবং সেই ধরনের ব্যবস্থা আপনারা নেওয়ার জন্য প্রস্তুতি ছিল? জি, অবশ্যই ছিল। সে কারণে আমরা একাধিকবার বহুবার তাদেরকে উভয় পক্ষের নেতৃবৃন্দকে নিয়ে আমরা বসার আলাপ আলোচনা করেছি এবং সেই আলোচনার মধ্যেই আমরা চেষ্টা করেছি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, এবং আমরা আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অতিরিক্ত মাত্রায় এখানে ডিপ্লয়মেন্টের ব্যবস্থা রেখেছি। এগুলো এখন পর্যন্ত মানে মামলা হয়েছে কারা নিবে এই সংঘর্ষের এই প্রাণহানির দায়টা কাদের উপর যাবে? এখন দায়টা কে নেবে সেটা তো আসলে যারা ভাই, ভিডিও কোনো আটক আছে নাকি? এটা একটা প্রশ্ন, কাউকে Arrest আছে। না কোনো অ্যারেস্ট আমরা এখন পর্যন্ত কোনো অ্যারেস্ট NM নাসির, ধন্যবাদ। নূর মোহাম্মদের সংক্ষিপ্ত, নূরের N, মোহাম্মদের M, নাসিরউদ্দিন, বিসি সাউথ ঋষিকার রয় রুশুকার ভাই, বাংলা? আক্রমণ করবে, হাইনার মতো ঝাঁপিয়ে পড়বে, আপনার লাশটা আপনার বাড়িতে পৌঁছবে না, তখন আপনাদের কি অবস্থা হবে? এই বিষয়গুলি কি বুঝতে পারতেছেন? কেউ আসেন এরকম নিরাপদে যেতে পারবেন এই বিষয়টা নিয়ে আপনারা জরুরি ভাবে আপনাদের মুরব্বীদের সাথে কথা বলেন, যাদের নির্দেশে বের হচ্ছেন আর মৃত্যুর মুখে পা বাড়াচ্ছেন, তাদের সাথে কথা বলে কি সিদ্ধান্ত করা উচিত সেই সিদ্ধান্ত গ্রহণ করুন। এটি আপনাদের নিকট আমার আরজ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটু দেখতে ভাই। এটা ভিটার সামনে, এটা আমি আর এই যে তারক ভাই একসাথে আমরা সবাই বুঝছি না। জি, ওনারা আমাদেরকে বলছে অলরেডি আপনারা জানেন একজন মারা গেছে, অনেকদিন আহত হয়েছে।
রান্না বান্না চলতেছে, স্পেশাল খাওয়া হবে। ভিডিও করি ভাই। আচ্ছা একটু বোমটা ভিতরে না নামাজ থাকে উপরে রাস্তায় আসছি আমরা। হ্যাঁ তিনের চালের কাছে ওই যে একটা বড় টাঙ্কি আছে, বড় টাঙ্কি। হ্যাঁ হ্যাঁ এই দুটো দেখানে ওই ছবি আছে এর সামনে না। আচ্ছা আমরা তো
শামিম ভাই ভাই দাঁড়ান, মেডিকেলের ভিতরে মারামারি করেন না আপনারা। দাঁড়ান দাঁড়ান আসি, দাঁড়ান 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 দাঁড়ান। মাথাটা উঁচা করে নিয়ে খাওয়েন, গলা ঠিকতে পারে, মাথাটা উঁচা করে নিয়ে খাওয়েন। সব তোমায় লাগো। এক এত দিলে টাকা দেবো বাইরে ইমার্জেন্সি ভাই। এটা কি কমপ্লিট? একটু সরেন, একটু সরেন। ব্যাগ ভাঙ্গে তো লুটতে উঠতে এই যে